বাসর রাতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয়, তার যমজ বোন। মানে আমি তো তিন্নির কোনো যমজ বোনকে চিনি না, আরও কোনোদিন বলেও নি তার কোনো বোন আছে। তিন্নি কোথায়, কেন বলেনি সেটা জানি না। আর সে বিয়ের আগে আরেকজনকে নিয়ে পালিয়ে গেছে। মানে কার সাথে পালাবে? ও তো আমাকে ভালোবাসতো, সেগুলো আমি জানি না। তবে বিষয়টা আপুর সাথে হয়নি আপনার। দাঁড়াও, তিন্নির নাম্বারে কল দিচ্ছি, দেখি কার সাথে পালাইছে সে। এসব করে কোনো লাভ নেই, তার ফোন অফ পাবেন আপনি। আমার ফোনের ছবিগুলো দেখুন, বুঝতে পারবেন আমরা যমজ বোন। আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি হাতে নিয়ে দেখলাম দু বোনের অনেকগুলো ছবি। মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে, সেগুলো ছবি সহ প্রমাণ দিল। এবার আরও একটা শক্ত প্রমাণ পেলাম, মেয়েটার ঠোঁটের নিচে তিলটা নেই, যেটা তিন্নির ছিল। পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে। 4 বছর প্রেম করলাম, বিয়েও ঠিক হলো তার সাথে, কিন্তু সে পালিয়ে গেল। বিয়ে করলাম তার যমজ বোনকে। কেন পালালো তিন্নি? আর যদি পালানোর ছিল তবে বলে দিতে পারতো, আমি বিয়ে পর্যন্ত আসতামই না। মনের ভেতর হাহাকার আর কষ্টের কারণটা না হলেও পারতে। আজকে রাতটা নিয়ে কত স্বপ্ন দেখেছিলে মনে আছে? তুমি যেন পাশে বসে আছো, দেখতেও একই রকম, শুধু মানুষ দুটো কীভাবে মনকে বোঝাবো। যত সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথা, ততই কি সহজ? যে মানুষের মতো একই রকম দেখতে একটা মেয়েকে নিয়ে কাটাতে হবে সারা জীবন, অথচ তাকে কোনোদিন তিন্নি বলে ডাকতে পারবো না। মেয়েটার দিকে তাকালাম, দুজনের মধ্যে একটু পার্থক্য তো আছে। এই মেয়েটার নাম আদিয়া, না হতে পারতো তিন্নি। আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি রাখতে পারতাম, কিন্তু আদিরা কীভাবে তিন্নি রাখবো? সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে। আদিরা মেয়েটা তিন্নি চাইতে একটু ফর্সা, না একটু, বেশ অনেকটা। আমেরিকা থাকার কারণে এর পরিবর্তন। আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছিলাম। কি ভাবছেন? আপনি রাজি এ বিয়েতে? হ্যাঁ। কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনার? ছিল। তার কি হয়েছে? সে 2 বছর আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। ও আচ্ছা, হি হি। আমার বয়ফ্রেন্ড ছিল না। আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না? কেন, আমেরিকাতে থাকলে বয়ফ্রেন্ড থাকা আবশ্যক নাকি? না তা নয়, তবে না থাকাটা কিছুটা অস্বাভাবিক। আমি ওসবের টাইম পাইনি, পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। লাভ কি হলো? সেই তো বিয়ে করে এখন বাড়িঘর সামলাতে হবে। একটা কথা আগে বলে দিই। বলুন। আপু পালিয়েছে বলে কিন্তু আপনি বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাবো, আপনি আমার সাথেই ঘুমাবেন। সময় নিন, শারীরিক সম্পর্ক দরকার নেই, তবে ভালোবাসতে মানা করবেন না। মেয়েটার কথা কিছুটা অবাক না হয়ে পারলাম না, তবুও বললাম আচ্ছা। সে এখন আমার বউ। আমার যেমন তার উপর অধিকার আছে, তেমন তারও আমার উপর পূর্ণ অধিকার আছে। তিন্নি তো আরেকজনকে নিয়ে পালাইছে, আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব? মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি। কৌতূহল হলো, কেন করেনি? আপনি সাজগোজ করেননি কেন? সময় কই? আব্বু এসে বলল তোর বোন পালিয়ে গেছে, মান সম্মান বাঁচাতে হলে আমাকে এই বিয়েটা করতে হবে। আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না। চামড়ার উপর সাদা একটা আস্তরণ নিজের আসল সৌন্দর্য ডেকে কেন রাখবো? ওই কালো বা ফর্সা, তা খারাপ বলেননি। আপনি আমাকে তুমি করে বলতে পারেন, সময় লাগবে। আপনার বোনকেই আমি রিলেশন হবার 6 মাস পর তুমি বলেছি। আপনাদের প্রেম কাহিনীটা বলবেন? আমার খুব শুনতে ইচ্ছে করছে। বাসর রাতে বউকে প্রেম কাহিনী শোনাতে হবে, সেই যে কাহিনীতে নায়িকা তার আপন বোন। কি আর করার, প্রেম কাহিনী শুনিয়ে রাত শেষ করি। আমি বলতে শুরু করলাম, লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা। পাশাপাশি সিট পড়েছিল আমাদের, ফার্স্ট আর লাস্ট 2 সেমিস্টারের পরীক্ষা একসাথে। সেই পরীক্ষায় আমি খারাপ করি, কারণ তিন্নি। সেই থেকে তাকিয়েছিলাম তার দিকে। আমি পাস মার্ক ছিল তুলে আর কিছুই লিখতে পারিনি। পুরো 3টা ঘন্টা তার দিকে তাকিয়েছিলাম। এরপর খোঁজ খবর নিলাম। স্বাভাবিকভাবে প্রপোজ করলাম, সে রাজি হলো না। এরপরে সেমিস্টারের শেষ দিন পর্যন্ত তার পিছু ঘুরেছি। একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল, আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি। কারণটা আপনার বোন। সেদিন সে নীল শাড়ি পরেছিল, কপালে টিপ, হাতে কাচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। শুধু বাকি ছিল খোপায় বেলি ফুলের মালা। আমি বেলি ফুলের মালা আনতে গিয়েই বাইক অ্যাক্সিডেন্ট করি। হাত পা কেটে গেছিল, গুরুতর কিছু না হলেও আঘাত পেয়েছিলাম ভালোই। সাদা বেলি ফুলগুলো রক্তে লাল হয়ে গেছিল। ভালোই লাগছিল দেখতে, অন্যরকম জিনিস সবারই ভালো লাগে। আমি বেলি ফুলের মালা নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে নেই। জ্যাম ছুটছে, রিক্সা চলে গেছে। আমি আমার রুমে কোনোদিন একটা পুরাতন জিনিসও রাখিনি, কিন্তু সেই রক্ত মাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনো বেশ যত্নেই আছে। শুকিয়ে কালো হয়ে গেছে, নিষ্প্রাণ নির্জীব, তবুও যত্নে রেখেছি, আজ দেওয়ার কথা ছিল। এরপরও সে আমাকে ভালোবাসি বলেনি। সেদিন কাঠফাটা রোদে
রোদ, কার রোদের তাপে ঘেমে একাকার হয়ে গেছি। মনে হচ্ছিল গোসল করে এসেছি কেবল, গরম পানি এখনো গায়ে লেগে আছে। তিন্নিকে দেখলাম, সেও ঘামছে, শরীরের বাজুগুলো বোঝা যাচ্ছে। ঘামের কারণে ফুটে উঠেছে দেহের কিছু অংশ। সে আইসক্রিম খাচ্ছে, আমি তাকে রিক্সা ডেকে দিলাম। বললাম, কোথাও নামবেন না, বাসায় গিয়ে গোসল করে নেবেন আর একটু ঢিলেঢালা পোশাক পরবেন। তিন্নি চলে গেছিল সেদিনও, ভালোবাসি বলেনি। এরপরে আরেকদিন দেখা হয়েছিল, সেদিন আমাদের বিদায় অনুষ্ঠান ছিল। সে আসলো, এসে বলল, ভাইয়া অভিনন্দন, আপনাকে খুব মিস করব, চলে যাবেন আমাদের ছেড়ে। আমি বোকার মতো বলেছিলাম, তুমি বললেই থেকে যাব। ওগুলো নিয়ে সে কি হাসাহাসি। এরপর 2 মাস দেখা হয়নি। আমি ধরিয়ে নিয়েছিলাম আমার প্রেম অপূর্ণ থেকে যাবে। হঠাৎ করে তিন্নির সাথে সেদিন দেখা হয়ে যায়। রাস্তা বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি। হঠাৎ সে ডাকে, এ বাচ্চা শোনেন। আমি তাকিয়ে দেখি তিন্নি। সে আমার হাতে একটা চিঠি গুজে দিয়ে বলেছিল, ভালোবাসি। সেদিনেই প্রথমবার ভালোবাসি বলে সে। এরপর শুরু হয় প্রেম। প্রেমের সময় কি হয় সেগুলো না হয় নাই বললাম, আপনার অজানা নয় এগুলো, তবে অনৈতিক কোনো দাবি কখনোই আমরা ছিল না। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে গেছে। বুঝতে পারছি হয়তো আদিরাও বুঝতে পারছে। খুব ভালোবাসতেন আব্বুকে, তাই না? খেয়াল করলাম তার চোখেও পানি। আমি কি মানুষকে এত সহজে কাটতে পারি নাকি? সে আবার বলল, বেলি ফুলের মালাটা আমাকে দেবেন? কেন? এরপর সে যা বলল তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। বেলি ফুলের মালাটা আমাকে দেবেন কেন? আমি না হয় তিন্নি হয়ে থাকি, আদিরা নামটা না হয় ভুলে যান। না। কেন? আমি তো তিন্নির মতোই দেখতে। বাইরের দিক থেকে হয়তো আদিরা তিন্নি চেনা যাবে না, তবে তিন্নির স্মৃতি সবসময় ঘুরবে মাথায়। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন। আপনি আমার বেস্ট ফ্রেন্ড হবেন? আমার না কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না কখনো। তার শুনেছি এদেশে নাকি মেয়েদের পছন্দ না হলে স্বামী মারধর করে। আপনি আমাকে মারবেন না প্লিজ, আমি আপনাকে বিরক্ত করব না। মেয়েটার কথায় অবাক না হয়ে পারলাম না। এত সহজে কিভাবে মেনে নিল সবকিছু। আর স্বামীকে কেউ বেস্ট ফ্রেন্ড হতে বলেছে, প্রথমবার শুনলাম। কি হলো, কথা বলছেন না কেন? ভাবতেছি কি করা যায়। দেখুন, আমরা বন্ধু হয়ে থাকলে তো আপনার জন্য ভালোই হয়। আঙ্কেল আন্টি বুঝতে পারবে না যে আপনি আমাকে মেনে নেননি। কালকে জানাবো। আমার ঘুম পাচ্ছে, আমি কি ঘুমাবো? ঠিক আছে, ঘুমান। রাত তখন 2:15। তাকে ঘুমাতে বলে একটা সিগারেট ধরলাম। কেমন একটা অদ্ভুত অনুভূতি পোড়াচ্ছে আমাকে। মাথা জিমজিম করছে এখনো। তিন্নি মেয়েটা যে আমাকে বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে গেছিল, সে নিজেই পালালো। মেনে নিব কিভাবে? হঠাৎ আদিয়া উঠে বলল, আমাকে একটা দিবেন? কিছুটা ধমকে সুরে বললাম, সাহস তো কম না, আমার কাছে সিগারেট চাচ্ছেন? আপনি কেন খাচ্ছেন? আপনাকে কেন বলবো? চুপচাপ ঘুমান, বেশি কথা বলবেন না। মেয়েটার কান্না জড়িত কণ্ঠ বলল, সিগারেটটা তো দিলেই না, উল্টো বকা দিচ্ছেন। আচ্ছা 2 টান দেবেন, এর বেশি না। ওকে, থ্যাংক ইউ। মেয়েটার হাতে সিগারেট দিয়ে পয়সা পাচ্ছি না। যা ভাবছি তা। 2 টান দিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। ধরার আগে এসে বিছানায় পড়ে গেল। বাসর রাতে সিগারেট খেয়ে বউ অজ্ঞান। আমি রিপোর্টার হলে শিওর এই খবরটা ছাপাতে বলতাম না। মেয়েটার কাণ্ড দেখে হাসি পাচ্ছে। সিগারেটটা তুলতেই দেখলাম সিগারেটের গোড়ায় লিপস্টিক লেগে গেছে। টানবো নাকি টানবো না ভাবার সময় নেই। পুড়ছে সিগারেট, উঠছে ধোয়া। তারপর কি ছন্দ আসবে না? তিন্নির কথা ভাবতে ইচ্ছে হচ্ছে না। এই মেয়েটার মোহে আটকে পড়তে ইচ্ছে হচ্ছে। মেয়েটার দিকে তাকালাম। এত রাতে চাঁদ থাকার কথা, তবুও বাইরে মস্ত বড় একটা চাঁদ। জানালার পর্দা সরিয়ে দিলাম। চাঁদের আলো মেয়েটার মুখে এসে পড়লো, এবার পরিপূর্ণ। কথা ছিল তিন্নিকে এভাবে দেখবো। তিন্নিকেই দেখছি, তবে নাম তিন্নি না, এর নাম আদিরা। শীতকাল, ঠান্ডায় মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। আমি গিয়ে শুয়ে পড়লাম মেয়েটার পাশে। কিছুক্ষণ যেতে মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। তার শরীরে উষ্ণতা আমাকে কিছুটা কামুকি করে তুললো ও সেটাকে মাথা থেকে নামিয়ে দিলাম। পরের দিন সকাল। মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না। হাত মুখ ধুয়ে এসে দেখলাম আদিরা আম্মুর সাথে রান্না করে চা বানাচ্ছে। আমি বললাম, আমাকে চিনি বেশি দিয়ে 1 কাপ চা দিয়েন। চায়ের অর্ডার করে বাইরের দিকে তাকালাম। বাপখানা এমন যে একটা কফি শপে বসে বসে অর্ডার করছি আর বাইরের প্রকৃতি দেখছি। মেয়েটা চা আনলো না। চা বেশ ভালোই বানায় মেয়েটা। ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না, এখন দেখছি রোজ খেতে হবে। আম্মুর সামনেই বললাম, প্রতিদিন সকালে চা নিয়ে আমার ঘুম ভাঙাবেন। চা কাপ ফ্রিজের টুংটাং শব্দে ঘুম ভাঙা সকাল কখনো খারাপ হবে না মনে হয়। মেয়েটা লজ্জা পেল কিনা জানি না, তবে এবার আম্মুকে ভালোভাবে খেয়াল করতে উঠে চলে এলাম।
বিয়ের ব্যস্ততা কাটতে কাটতে আরও 15 দিন। এ বাড়ি যেতে হয়, ওই বাড়ি যেতে হয়, এত ব্যস্ত কোনো দিন হয়নি। তবে একটা জিনিস হাজার ব্যস্ততায়ও ভুলতে পারিনি, তিন্নি। চোখের সামনে মেয়েটা হাসে, দৌড়ায়, কথা বলে, আমি ছুঁয়ে দেখতে পারি না। আমি ভালোবাসতে পারি না, মেয়েটার সাথে মন খুলে কথাও বলতে পারি না। কেন পারি না? সেটাই তো, কেন পারি না ভাবাচ্ছে বিষয়টা প্রচুর। আমি কেন জানি এখন বিশ্বাস হচ্ছে এই মেয়েটা আদিরা। আমার মনে হচ্ছে এটাই তিন্নি। একটা মজার খেলা চলছে আমার সাথে। আমি কি জোকার, সার্কাস দেখাতে এসেছি? যদি কখনো এটা প্রমাণিত হয় এই মেয়েটাই তিন্নি, তবে মেয়েটাকে এতটা মারবো, আমি এতটাই মারবো যে মেয়ে প্রায় মারা যাবে, আবার বেঁচে ফিরবে। শুনেছেন? জি বলুন। আপু কল করেছিল। মানে? তিন্নি কই, ফোন দিন, আমি কথা বলবো। আপু কোনো রিসিপশন থেকে কল করেছিল। ঠিকানা নেন। দরকার নেই। আপু আপনাকে কিছু বলতে বলেছে। বলবো? বলুন। আপু আপনাকে কোনোদিনও ভালোবাসেনি। তার আরও একটা রিলেশন ছিল হিমরাত নামের এক ছেলের সাথে। তার সাথে পালিয়েছে আপু। কোথায় আছে খোঁজ নিয়ে লাভ নেই, কারণ তারা আবার অন্য কোথাও যাচ্ছে। আদিরার কথা শুনে হার্ট অ্যাটাক হয়তো করিনি, তবে মিত্রর ইচ্ছাটা খুব তীব্রতর হলো। সিগারেটের টান দিয়ে ভাবলাম উত্তর কী দেব। আদৌ কি মন বোঝানোর মতো উত্তর আমার কাছে আছে? নেই হয়তো। আদিরার দিকে তাকালাম, তার চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেলাম। আমি ডাকলাম, তিন্নি। আদিরা ছল ছল চোখে বলল, আপু কেন এমন করলো? আপনার মতো মানুষকে কষ্ট দিয়ে সে কখনো ভালো থাকতে পারবে না, কখনোই না। আমি আদিরার গালে ঠাস করে দুটো চড় মেরে দিলাম। গালে 4 আঙ্গুলে দাগ পড়ে গেছে। মেয়েটা এবার কেঁদেই ফেললো। মেয়েটা থাপ্পড় খেয়ে দূরে সরে গেল না, বরং অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেয়েটা তো সেদিন বলেছিল না মারতে, তবুও কেন মারলাম আমি? মেয়েটার কান্নায় আলাদা একটা মায়া আছে। শুধু সুন্দরী না, পৃথিবীর সব মেয়ে আছে, তারা কাঁদলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে মেয়েটারও উপর। প্রচুর দুর্বলতা এই কান্নায়। বাস্তবিক জীবনে এই কান্নার কারণে একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, সে কথা না হয় অন্য একদিন বলবো। মেয়েটার গালের দিকে তাকিয়ে দেখলাম ফুলে গেছে খানিকটা। মেয়েটার কান্না থেমেছে, তবুও ছাড়েনি আমাকে, এভাবে জড়িয়ে ধরে আছে, বরং একটু শক্ত করে ধরেছে। ইচ্ছে হচ্ছে একটু ভালোবাসি মেয়েটাকে, কিন্তু তিন্নি, আমি তো তিন্নিকে ভালোবাসি। আদিরাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। মেয়েটা চোখের দিকে তাকাতে সে চোখ নামিয়ে নিল। লজ্জা পেয়েছে খানিকটা। সরি, আমি আসলে মারতে চাইনি। আপনি বললেন তিন্নি কখনো ভালো থাকতে পারবে না, তাই রাগ উঠে গেছিল। এত কিছুর পরও তিন্নির খারাপ চান না আপনি? কেন চাইব? সে যে আপনাকে ধোঁকা দিলে কি আমি তার খারাপ চাইব? এটা ভালোবাসা না আদিরা। কাউকে ভালোবাসলে পুরোটা দিয়ে বাসতে হয়। সে থাকুক আর না থাকুক, খারাপ কেন চাইব? সব সময় চাই সে ভালো থাকুক। মেয়েটা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে, তারপর বলল, আপনি আমাকেও একটু ভালোবাসবেন? বেশি না, তিন্নি আপুর অর্ধেক বা তার অর্ধেক। উত্তর না দিয়ে চলে আসলাম। হেঁটে ভালো নয় কি? যখন উত্তর থাকবে না তখন পালিয়ে যাওয়াই ভালো। মেয়েটা যখন দেখছি ততই অবাক হচ্ছে। সেদিন সকালে দেখলাম আমার সিগারেটের প্যাকেটটা নেই। কোথায় গেল খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখলাম মেয়েটা সিগারেটগুলো একটু একটু করে পোড়াচ্ছে। আমি বললাম, এ কি করছেন? সিগারেট কেন পোড়াচ্ছেন? চুপচাপ দেখুন কি হয়। কি হবে? সিগারেটটা পুড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক, এভাবে আপনার হৃৎপিণ্ডটাকেও পোড়াচ্ছেন এই সিগারেট। তো শুনুন, আপনি আজ থেকে সিগারেট কম খাবেন, 2-1টা চলবে, তবে প্যাকেট খাওয়া বন্ধ। আমি চাই না আপনাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলি। ধরুন আপনি আমাকে মেনে নিলেন, কিন্তু সেটা আজ থেকে 10 বছর পর, তখন আপনি ক্যান্সারে আক্রান্ত। আমি কি করব তখন? এটারও জবাব দেয়নি। মেয়েটা বড্ড বোকা আর ভীষণ চালাক। বোকামিটা বাইরে, তবে ভিতরে প্রচুর চালাক, এমনটাই মনে হয় আমার। সন্ধ্যা হলো। মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেয়েটা আবার শাড়ি পরা শিখলো কিভাবে? থাকে তো আমেরিকা, সেখানেও শাড়ি পরা যায় নাকি? কালো একটা শাড়ি, বরাবরই কালো রঙটা আমার পছন্দ। গায়ের রঙের সাথে বেশ মিলে যায়, তাই অতিরিক্ত পছন্দের কারণ। মেয়েদের পিঠের দিকটা বেশ মসৃণ হয়, গাড়ের নিচে জায়গাটুকু ভীষণ মসৃণ হয়। আমি আদিরাকে না ছুঁয়েও কল্পনা করলাম তিনি থাকলে হয়তো এখন তাকে পেছন থেকে জড়িয়ে ধরতাম, হয়তো বা খোলা জায়গাটুকু একটু কিসও করতাম। আদিরাকেও করতে পারে, সে মানা করবে না। তবে অবাক হবে, বেশ অনেকটা অবাক হবে। বেশিক্ষণ তাকালাম না, কারণ মৌনতা একবার বাসা বাঁধলে ভালোবাসা তখন উড়ে যায়। মাথায় থাকে না স্বাভাবিক কথাগুলো। তখন পুরো পৃথিবী জুড়ে শুধু নারী দেহ আর যৌনতায় গ্রাণ আসে।
সুন্দরী সামনে সুন্দরী বউ, পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কখনো ভালোবাসা নিয়ে ভাববে না, অন্তত বাঙালি তো নয়। বাঙালির স্বভাবে হলো ধর তক্তা মার পেরেক। আমিও ব্যতিক্রম নই, তবে আমি চাই না এমন কিছু হোক যার কারণে পরে আফসোস করতে হয়। নিজেকে সংযুক্ত করলাম, ফিরে আসলাম রুমে। আপনারা কখনো খেয়াল করেছেন গোলকৃতি মুখে সাদা চশমা কিন্তু বেশ মানায়, বিশেষ করে মেয়েদের। সাদা চশমা আর গোল মুখ যেন একে অপরের জন্যই তৈরি। মেয়েরা লম্বা মুখে চশমা পরলে ভালো লাগে না, তবে ততটাও ভালো লাগে না যতটা মাঝারি গোল একটা মুখে লাগে। আদিরার দিকে তাকালে কেউ মুগ্ধ হতে বাধ্য। মাঝারি গোল মুখ দূর থেকে দেখলে গোল মনে হয়, কাছে গেলে কিছুটা লম্বা লাগে। আমি বহুরূপ তিন্নির প্রেমে পড়েছি, এই কারণে আজ আদিরার প্রেমে পড়তে ইচ্ছে হচ্ছে, তবে তিন্নি যে পিছু ছাড়ছে না কিছুতে। প্রতিটা সেকেন্ড কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। সারাদিন যতই দূরে থাকি, রাত হলে এক বিছানায় মাত্র কয়েক ইঞ্চি দূরে শুয়ে কেউ আমাকে ভালোবাসে যাচ্ছে গোপনে, আর সেটা আমি জানি, তবুও কিছু বলতে পারি না। মাঝে মাঝে প্রচণ্ড খারাপ লাগে আদিরা মেয়েটার জন্য। আমি চাইলে কি পরিমাণ মেয়েটাকে হাসি খুশি রাখতে, সত্যিই কি পারি? যদি পারবোই, তবে কেন করছি না? ও হ্যাঁ, তিন্নি। মেয়েটাকে ভালোবাসতাম, সে তো চলে গেছে, তবে আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব প্রতিনিয়ত? হ্যাঁ, এগুলো আমিও ভাবি। তবে দিন শেষে আদিরার দিকে তাকালেও সেই তিন্নিকে দেখে আমি মেয়েটার স্মৃতি যে পিছু ছাড়ছে না কিছুতে। কিভাবে ভুলে যাব তাকে? কোনো উপায় আছে কি? পাশ থেকে মেয়েটাকে চিমটি কাটলাম, ব্যথায় পড়ে উঠলাম আমি। মেয়েটাকে আমাকে দিয়ে খেলো, আমি বরং কিছুটা ঘুমাই। আদিরা আর কিছু করলো না। এরপর থেকে প্রায় রাতে খেয়াল করতাম আদিরা আমাকে প্রচণ্ড জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আগে উল্টো হয়ে ঘুমাতাম, আমার পিঠের সাথে মেয়েটা ব্যথা পেত, তাই এখন তার দিকে ফিরে ঘুমাই। বুকের সাথে পারলে মিশে যায় মেয়েটা। মাঝে মাঝে ঘুম ভাঙলে খেয়াল করে মেয়েটা কাঁদছে, কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি দীর্ঘশ্বাস ছাড়ি, এছাড়া আর কি বা করবো। আজ রাতে হঠাৎ আদিরা বলল, একটা কথা বলবো, রাগ করবেন? কি কথা? আগে বলুন, রাগ করবেন কিনা। রাগ করার মতো কথা হলে তো রাগ করবই, না থাক তাহলে বলবো না। আপনি রেগে গেলে মারেন? আমি কখনো মার খাইনি, সেদিনের প্রথম প্রচুর ব্যথা লাগে আপনি মারলে। মেয়েটার কথা না হেসে পারলাম না। মেয়েটার যেন মুহূর্তে মন ভালো করে দিতে পারে, আবার চাইলে মলে রোদের দিনেও আষাঢ়ে মেঘ জমাতে পারে। বলুন, কি বলবেন? রাগ করবো না। আপনি কি আমাকে একটা কিস করতে পারি? আমি কি আপনাকে একটা কিস করতে পারি প্লিজ? আমার খুব ইচ্ছা লিপ কিস করার। মেয়েটাকে কি আবার মারবো নাকি কিস করব? মনে হয় এবার আরো 2টা চড় বেশি মারা উচিত। কিসে চিন্তায় পড়ে গেলাম। আমি অবাক হয়ে দেখলাম সামনে আদিরা নেই। হঠাৎ করে যেন তার সাহসটা বেড়ে গেছে, কিছুটা জাপটে পড়েছে আমার উপর। বিছানায় পড়ে গেলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বিস্ময় আর রাগ দুটোই কোনোটাই কন্ট্রোল নেই। আদিরা মেয়েটার নিঃশ্বাস আমার মুখের উপর এসে পড়েছে। ঠোঁট জোড়া এত কাছে চলে এসেছে যে তার লিপস্টিকের গন্ধ পর্যন্ত পাচ্ছি। দম বন্ধ হয়ে আসার সময় হয়েছে। কোনো মতে নিঃশ্বাস নিলাম। কথা বলার সুযোগ নেই আমার, আর কিছু করারও নেই। মেয়েটা কিছুটা পাগলের মতোই আচরণ করলো, ঠোঁট জোড়া চেপে ধরলো আমার ঠোঁটে। তারপর কতক্ষণ এভাবে ছিলাম মনে নেই। যখন হুঁশ ফিরল আমি তাকিয়ে দেখলাম মেয়েটা হাসছে। তার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, তবুও হাসছে। যখন সজ্ঞানে ফিরলাম তখন ইচ্ছে হচ্ছিল থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব, কিন্তু রক্ত দেখে রাগ পড়ে গেল। কিছু বলতে পারলাম না। মেয়েটাকে রক্ত খেকো পিশাচিনী মনে হচ্ছে। ছোটবেলা একটা কার্টুন দেখতাম, মনে নেই, তবে সেখানে সেই পিশাচিনীটা ছিল। ঠিক তখনই লাগছিল আদিরাকে। মেয়েটা ফ্রেশ হয়ে আসলো। রক্ত পড়ছে না এখন আর, তবে বুঝতে পারতেছি না কয়েকদিন ভুগতে হবে তাকে। জাল কিছু খেতে পারবে না। ড্রয়ার থেকে একটা ক্রিম দিয়ে বললাম, ঠোঁটে অল্প লাগিয়ে নিন, জ্বলবে তবে ঠিক হয়ে যাবে। আপনি লাগিয়ে দিন। আমি পারবো না, আপনাকে দিচ্ছি, আপনি নিজে করে নিন। আপনি রাগ করেছেন, আবার মারবেন আমাকে? আদিরা প্লিজ, আপনার অভিনয় থামান। আপনি দর্শন করার চেষ্টা করেছেন আমাকে। কি পুরুষ দর্শন? হি 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 হি। কি বললাম? বউ হাসছে, হেসে যাচ্ছে। এই হাসির দিকে তাকালে মায়া আটকাতে বাধ্য। তিন্নিকে কখনো এভাবে হাসতে দেখিনি। সে অনেকটা গম্ভীর ছিল, সব সময় একটা ভাব নিয়ে থাকতো। অনেক ইচ্ছা ছিল মেয়েটাকে হাসাবো, বেশব্দ করে হাসবে। আমি দেখবো, আমি শুনবো সে হাসি, মাতাল হব, প্রেমে পড়বো। সে হাসি আমি দেখেছি বটে, তবে প্রেম পড়ার সুযোগ নেই। কোথায় যেন পড়েছিলাম, যদি দেখিলে সুন্দরী নারীর অট্ট হাসি, প্রেমে পড়বে, প্রেমের সাজা যদিও হয় যাবজ্জীবন বা ফাঁসি। শুনেছেন? হ্যাঁ বলুন। আপনি লাগিয়ে দেন না, ভীষণ জ্বলছে। আমি লাগাতে পারবো না।
আরও কেটে যাবে ছাপ লেগে। আচ্ছা এদিকে আসো না। আমি মনে হয় আদিরাকে কাছে আসতে বলেছি আসো আমার শরীরের সাথে মিশে যাও। সে এতটাই কাছে এসে দাঁড়ালো, আমি মাতাল হয়ে সত্যি মাতাল হয়েছি। আমি দেখেছি সামনে তিন্নি দাঁড়িয়ে, সে নিচের ঠোঁটটাই গিয়ে দিয়েছে আমার দিকে। গোলাপে পাপড়ির মতো ঠোঁট, চিকন ঠোঁটে লাল বর্ণন দাঁড় করেছে। ঠোঁটে ক্রিম লাগাতে মেয়েটাকে এমন একটা ভাব করলো যেন সে প্রচুর ব্যথা পেয়েছে। আমি সরে এলাম। এরপর কি হবে তা আন্দাজ করা কঠিন কিছু না। মেয়েটা একবার কিস করেছে, সাহস বেড়ে গেছে, এখন সুযোগ পেলেই করবে। মানুষ বলতে এমন, একবার কোনো কঠিন কাজ করার পর সেটা এতটা সহজ মনে হয় যে তখন আমরা ভুলিয়ে যাই কাজটা করা সত্যি কতটা কষ্টের ছিল। আদিরার বাসা থেকে লোক এসেছে তাকে নিতে। এক একজনের দাড়ি সেই লম্বা, দাদু মনে হয়। আমি সেভাবে চিনি না। লোকটাকে সালাম দিলাম। তিনি জানালেন আমাদের নিয়ে যেতে চাই, 3 দিন তাদের বাসায় থাকতে হবে। আমি বুঝিয়ে বললাম আমি যেতে পারবো না। তারা দুপুরে খাওয়া দাওয়া করে আদিরাকে নিয়ে চলে গেল। যাক, কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো। সেদিন রাতে ঘুমালাম, তবে মাঝরাতে ঘুম ভেঙে গেল। কই আদিরা কই গেল? মেয়েটাকে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, আজ কই সে? বেশ কিছুক্ষণ ভাবলাম আদিরা কোথায় গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেল। অনেক কিছু মনে থাকে না, তেমনটাই হয়েছে। প্রায় মিনিট 5 বাবার পর মনে হলো আদিরাকে তো পাঠিয়ে দিয়েছি। দুপুরে কিছুটা হাসলাম, কিছুটা ভাবলামও মেয়েটাকে কি সত্যি ভালোবেসে ফেললাম নাকি। সে রাতে আর ঘুম হলো না। সকাল হতে কেন জানি আমি চাইছিলাম আদিরা মেয়েটা আসুক, আজই চলে আসুক, আজকে রাতে আবার জড়িয়ে ধরে ঘুমাক, আমি মেয়েটার আশেপাশে থেকেও একটু লুকিয়ে থাকি। হঠাৎ আদিরাকে নিচে দেখলাম, সে আসছে, বেশ তাড়াহুড়ো করে আসছে এদিকে। আমি জানি না কেন আদিরার চোখে দেখে অনেকটা খুশি হয়েছিলাম। মেয়েটা রুমে আসতে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতটা শক্ত করে সে আর আগে কখনো ধরেনি আমাকে। তবে কান্নার কি কারণ? আদিরা চুপচাপ। আদিরা কি হয়েছে, কাঁদছেন কেন? এবারও চুপ। এবার বেশ ধমকের সাথে বললাম, আপনি বললেন নাকি চর মারবো আমি। আদিরা কান্না থামিয়ে বলল, আচ্ছা আপনি তিন্নি আপুকে ফেলে আমাকে ছেড়ে দিবেন না তাই না? হঠাৎ এই প্রশ্ন। বলুন ছেড়ে দিবেন কিনা জানি না। তিন্নি আপু কল করেছিল, আপনার সাথে দেখা করতে চাইছে, ঠিকানা রাতে পাঠাবে বলেছে, আর বলেছে আপনাকে নাকি একাই যেতে হবে। আপনি কি আমাকে রেখে আপুকে নিয়ে পালিয়ে যাবেন? আদিরার কথার উত্তর কি দিব ঠিক বুঝতে পারছি না। একটু আগেও ভাবছিলাম হয়তো মেয়েটাকে একটু ভালোবাসার দরকার, আবার মাঝখানে তিন্নি চলে আসলো। আমি কি সত্যি কালকে তিন্নিকে নিয়ে পালিয়ে যাব? আদিরা মেয়েটা সারাদিন আমার কাছে থাকলো, কোনো কারণ ছাড়া এসে জড়িয়ে ধরলো, কাঁদলো, আবার হাসলো। আমি না চাইতে সে চা নিয়ে আসলো। কেন জানি মনে হচ্ছিল কালকে কিছু খারাপ হতে চলছে। আদিরাকে ভালোভাবে লক্ষ্য করলাম, কিছু লুকাচ্ছে সে। আজ কথা বলেনি খুব একটা। সে সকালে একবার বলেছে আর মাঝে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করেছে। আমি মেয়েটাকে কাঁদতে চাই না, সত্যি চাই না। মেয়েটার হাসি বেশ সুন্দর, চকচকে সাদা দাঁত। হাসি থেকে মুক্ত না জ্বললেও মুক্তার মতো জিকজিক করে। মেয়েটাকে একটু ডাকা দরকার, কারণ আগামীকাল কি হবে সেটা আমি নিজেও জানি না। হয়তো তিন্নিকে সামনে পেলে নিজেকে সামলাতে পারবো না। মানুষের জীবনচক্র কত অদ্ভুত তাই না? কখনো ঘন কালো মেঘ কাটিয়ে রোদ উঠে, আবার কখনো বৃষ্টি নামে, কখনো বা জলমলে রোদের দিনও চুপচাপ বৃষ্টি এসে প্রকৃতি ঠান্ডা করে দেয়। আমার জীবনটা একটা বৃষ্টির দরকার, একটা ঠান্ডা স্বাভাবিক জীবন দরকার, আর আলো আঁধারের খেলা থেকে বেরোতে সত্যি একটা বৃষ্টির দরকার। তিনি নাকি আদিরার প্রশ্নটা নিজেকে কত বিক্ষত করেছে। এই বৃষ্টির ফোঁটা সেটা মিশে যাওয়া দরকার, আর দরকার কষ্টগুলো ধুয়ে যাওয়া, স্বাভাবিক হওয়া। মানুষ স্বাভাবিক বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে সেটা অস্বাভাবিক করে তোলে। কাল হয়তো দেখা যাবে যেটা নিয়ে এত ভাবছি সেটা হলোই না। বিকেল হলো। বিকেলে বারবারই আমার ভালো কাটে। অতিরিক্ত খারাপ দিনও বিকেলটা ভালো কাটে আমার। আমি জানি আজকের বিকেলটাও ভালো কাটবে। এখনো একটা রাত, একটা দিন, আগামীকাল বিকেল হবে ফয়সালা। পরের দিনগুলো কার সাথে থাকবো সেটার। আমি সামনে যদি আদিয়া আর তিন্নিকে বেছে নিতে বলা হয়, আমি হয়তো তিন্নিকে বেছে নেব। তবে আদিয়া মেয়েটাকে কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। মেয়েটা খুব বোকা না হলে কেউ প্রাক্তনের কাছে যেতে বলবে বিয়ের পরও? কেন জানি মেয়েটাকে আমার ভালোবাসতে ইচ্ছে হয় এলোমেলো চুলগুলো গুছিয়ে খোপায় একটা বেলি ফুলের মালা পরিয়ে দিই। আবার মন বাধা দেয় বলে তিন্নির কি হবে তাহলে? ভালোবাসিস না তিন্নিকে? আমি দোটানে পড়ে যাই, গুটিয়ে নিই নিজেকে।
চায়ের কাপে হাতে বসে বসে ভাবছি, হঠাৎ খেয়াল করলাম আম্মু পাশে এসে দাঁড়িয়ে। আম্মু কিছু বলবে? আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলল, আদিয়া মেয়েটা সারাদিন কিছু খায়নি। তুইও নাকি খাসনি, তাই না? খেয়ে বসে আছে। মেয়েটার অভ্যাস নেই, শরীর খারাপ করবে। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। আর একটা কথা বলার ছিল। বলো। তিনি তো চলে গেছে, আদিয়া মেয়েটাকে কষ্ট দিস না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কাঁদে। আমি সান্ত্বনা ছাড়া আর কী বা দিতে পারি বল? আমি কিছু বললাম না। আম্মুকে শুধু বললাম আদিরাকে পাঠাও। আম্মু চলে গেল। কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম আদিরা আসছে। মেয়েটা নিঃশব্দ হাঁটে, অল্প আওয়াজ হয়, সেটা আবার কান এড়ায় না। মেয়েটা ছাদে আসলো। আমি বললাম রুমে চলুন। মেয়েটা কিছু বুঝতে না পেরে 2 সেকেন্ডের মতন দাঁড়িয়ে রইল, তারপর আবার আমার পিছনে হাঁটতে লাগলো। আপনি খাননি কেন? এমনিতে। আমি খাইনি তাই? হ্যাঁ। কতদিন না খেয়ে থাকতে পারবেন? যায় না। আমি খেলে খাবেন? খাবো না। কেন খাবেন না? আমাকে খাইয়ে দিতে হবে। মেয়েটার মুখের দিকে তাকালাম। সে প্রায় নিশ্চিত আমি তাকে খাইয়ে দিব। আদিরা মেয়েটাকে এখন বউ বউ মনে হচ্ছে। নতুন বউ বিমান করে না খেয়ে থাকলে যেমন খাইয়ে দিতে হয় তেমনটা করেছে সে। খারাপ লাগছে না, বরং কিছুটা ভালোই লাগতেছে। আগেই বলেছিলাম বিকেলটা সর্বদাই আমার ভালো যায়। খাবার আনলাম, মেয়েটার খাবারটা দুভাগ করলাম। সে বলল আপনিও খাননি, আপনি এখান থেকে আমাকে খাইয়ে দিবেন, আমিও আপনাকে খাইয়ে দিব। তাই খাবার ভাগ করলাম। আপনি তো আবার আমার এখান থেকে খাবেন না। আমি কিছু না বলে খাবারটা আবার একসাথে করে ইশারা করলাম, নিন শুরু করুন। মেয়েটা এতটা খুশি হলো যে বলার বাইরে। জীবনে কাউকে খাইয়ে দিয়েছি কিনা সন্দেহ, কারণ আমাকে খাওয়াতে গিয়ে নিজে হা করতেছে বারবার। আবার আমার হাসি পাচ্ছে মেয়েটার বাচ্চা মেয়েতে, মায়া বাড়ছে মেয়েটার প্রতি। খাওয়া শেষ করে মাগরিবের নামাজটা পড়লাম, দোয়া করলাম আল্লাহর কাছে কালকে দিনটা যেন খারাপ না হয়। আমি এখনো কনফিউজড, কাকে বেছে নিব আমি, আদিরা নাকি তিন্নি? রাতে দুজনে একজনও ঘুমায়নি, বলতে গেলে ঘুম আসেনি। মেয়েটা ভয়ে আমার থেকেও বেশি। রাতে মেয়েটাকে কয়েকবার কিস করেছি তার কথায়। সে বলল আমার একটা কথা রাখবেন। আমি বললাম কি? সে বলল আজ আমি যতবার চাইবো আমাকে কিস করবেন। আপনি কাল থেকে জানি না কার সাথে থাকবেন, ইচ্ছে কি না আমার ইচ্ছাটা পূরণ করবেন। শুধু কি তার ইচ্ছে পূরণ করতে করেছে নাকি নিজেরই কিছুটা ইচ্ছে ছিল? কিছুটা না, অনেকটাই ছিল। আদিরা মেয়েটা ভয়ানক রকমের মায়াবী। মায়ায় আটকা পড়ে গেছি যে। এখন কত শত ভুল করবো মেয়েটার জন্য। সারা রাত ভাবছি, একবার আদিরা একবার তিন্নি। অতীত ভাবলে তিন্নি, মেয়েটার কথা ভাবলে আদিরাকে ভাবতে ইচ্ছে হয় না। আর আদিরার কথা ভাবলে আর তিন্নি আর পাগলামিগুলো মনে হলে তিন্নির কথা ভাবতে ইচ্ছে হয় না। ইচ্ছা অনিচ্ছা তিন্নি আদিরার দোটানায় আর বেলি ফুলের মালাটা নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। বিকেলে যেতে বলেছে তিন্নি, আদিরা সেটাই বলো। ঠিকানা খুঁজতে খুঁজতে পৌঁছালাম। রেল স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটলে সামনে যমুনা নদী। সেই নদীর ধারে কাশফুল রয়েছে প্রচুর। সাদা সাদা কাশফুলগুলোকে গভীরভাবে দেখলে মনে হবে এই যেন কাশফুল নয় মেঘ। কোথাও কেউ নেই, আমি একা দাঁড়িয়ে আছি। ঘণ্টাখানেক হলো। তিন্নি কি তবে আসবে না? হঠাৎ একটা মেয়ে আসলো। না, তিন্নি না, তবে আমার দিকে আসছে। রামিম। হ্যাঁ, কিন্তু আপনি চিনবেন না। তিন্নি আপু ডেকেছিল আপনাকে? তিন্নির কথা শুনে ভেতরে ভয় লেগে গেল। কোথায় সে? তিন্নি কই? সে আছে হিম ভাইয়ার সাথে। তাহলে আমাকে এখানে ডাকার কারণ কি? এই চিঠিটা আপনাকে তিন্নি আপু দিয়েছে। আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিলাম। ভয় উত্তেজনা চিঠিটাই যেন পান কেড়ে নেবে, আর বাড়ি ফেরা হবে না। চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় রামিম, তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, তাই চিঠি লিখলাম। জানি তুমি রেগে আছো। আমি কখনোই তোমাকে বোঝার চেষ্টাও করিনি, তবুও আমার সব আবদার মেনে নিয়ে তুমি ছিলে। শেষমেশ বিয়ে পর্যন্ত চলে আসলে। আমি তোমাকে ইগনোর করতাম, মনে আছে। আমি চাইতাম তুমি চলে যাও, কিন্তু তুমি যাওনি। শত কষ্টের পরও থেকে গেছো আমার সাথে। এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসতে পারিনি, কারণ হিম ভাই লোকটা প্রচণ্ড ভালোবাসে আমাকে, জানো তো। হয়তো তোমার চাইতেও বেশি। তোমার সাথে রিলেশনে 2 মাস পরে তার সাথে পরিচয়। পাশের বাসাতে থাকতো, সেখানে আমার বান্ধবী থাকতো। আমি রোজই যেতাম। ছেলেটা আমাকে গিটার বাজানো শেখাতো, ঘুরতে নিয়ে যেত, আরও অনেক কিছু যেগুলো তুমি কখনোই পারোনি, কারণ তোমার বাসা আমার বাসা থেকে দূরে। আর তোমার সাথে তো তেমন দেখাই হতো না। আর এদিকে হিম ভাই রোজ ছাদে আসতো, কতবার একসাথে কাটিয়েছি দুজন, হিসেব নেই। তুমি চাইলেও সেগুলো পারতা না। আব্বুকে বলেছিলাম, সে মানেনি হিম ভাইকে, তাই পালিয়ে যাওয়া। ভাবছো তাহলে বিয়ে পর্যন্ত কেন আসলো?
আমি তোমাকে ভালোবাসতে পারিনি কখনো, কিন্তু এটাও কখনো চাইনি তুমি খারাপ থাকো। আমি পারিনি, তাই আদিরাকে দিয়ে গেলাম মেয়েটাকে ভালোবাসো। আমি জানি না কেন জানি আমি তোমাকে খুব মিস করি। তোমাকে কখনো ভালোবাসিনি, তবুও আজ ভীষণ মিস করছি। ভালো থেকো। আর তিন্নি নামটা ভুলে যেও। ইতিমধ্যে চিঠিটা ভিজে গেছে প্রায়। পাশের মেয়েটা কখন চলে গেছে খেয়ালই করিনি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিন্নি হাসছে, পাশে আমিও হাঁটছি, হাতে হাত রেখে খুব কাছাকাছি হাসছে। শেষটা এমন চাওনি। ছেলেরা নাকি কাঁদে না, ছেলেরা এমন গোধূলির সময় নিরিবিলি পরিবেশে কাঁদে, মেয়েদের মতো সবার সামনে কাঁদতে পারে না। আমার মাঝে এতটাই কমতি ছিল, তুমি বলতে পারতে আমাকে। আমার আকাশটা আজ বিষণ্ণতায় ঘেরা। বৃষ্টি নামবে না, মেঘ জমবে, চারপাশটা অন্ধকার করে রাখবে। বৃষ্টি কি তবে আর আসবে না? আসবে। আদিরা মেয়েটার ভালোবাসায় এই মেঘও কেটে যাবে। প্রচণ্ড জোরে বৃষ্টি নামবে, সেই বৃষ্টি ধুয়ে যাবে তিন্নি। আমি বেলি ফুলের মালাটা আদিরার খোপায় পরিয়ে বলবো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বেলিফুল গল্পটা এখানে শেষ করা হলো। গল্পটা অনেক যত্নে লেখা, তবুও ভুল ত্রুটি থাকতেই পারে। কোনো পাঠককে কোনো কথাই কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন। ধন্যবাদ সবাইকে।